আমাদের দেশে যে সকল মুরগিগুলো পালন করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় তার মধ্যে কিন্তু আপনারা জানেন টাইগার মুরগি অন্যতম একটি। আমাদের দেশে বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্ন পেশা থেকে টাইগার মুরগি পালন শুরু করে বর্তমান সময়ে বেশ ভালো সফলতা পেয়েছেন। তো আমার পাশে যে উদ্যোক্তা ভাইকে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে যে টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন একজন উদ্যোক্তা যিনি টাইগার মুরগি পালন শুরু করেছিলেন প্রবাস থেকে এসে উনি আর প্রবাসে যাননি, শুরু করেছেন এই টাইগার মুরগির খামার। তো আজকের পর্বে ওনার কাছ থেকে আমরা জানবো উনি কিভাবে টাইগার মুরগির খামার শুরু করেছেন, বর্তমান সময়ে কেমন আছেন এবং টাইগার মুরগি পালনে কেমন ভবিষ্যৎ দেখছেন, এই সকল বিষয়গুলো সম্পর্কে জানবো আজকের উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসলে আমরা যখন আপনার সফলতার গল্প শুনেছি আমাদের শুনে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আপনি এর আগে প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে টাইগার মুরগির খামারটা শুরু করেছেন। তো আমরা সে সকল বিষয় সম্পর্কে জানবো এবং আমাদের দর্শক ও উদ্যোক্তা ভাই বোনদের জানাবো। শুরুতে একটু আপনার পরিচয়টা একটু আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস শেখ, আমার থানা বাগেরহাট, জেলা বাগেরহাট, আমার গ্রাম হচ্ছে বেমত্তাই ইউনিয়ন এবং বেমত্তাই গ্রাম। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টাইগার মুরগি, বেশ বড় বড় সাইজের টাইগার মুরগি। তো এটা আসলে পালনটা আপনি শুরু করেছিলেন কিভাবে? আমার সর্বপ্রথম আমার ব্রয়লার মুরগির ফার্ম ছিল, 1000-এর সেট ছিল। তা ব্রয়লার মুরগি পালার পরে দেখি যে লস প্রজেক্ট, তারপরে আপনার লেয়ার মুরগি পালিছি প্রায় 2 বছরের মতো ডিমের জন্য। তা ওইখানে মোটামুটি কিছু টাকা হয়েছিল, তা তেমন একটা লাভ প্রজেক্ট আসে না, তা ওটা আমি বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে আমি বাইরে গেছিলাম, বাইরে যাই আপনার 4 বছর ছিলাম, নাইজেরিয়া ছিলাম আমি প্রবাসে। তখন আমি ওইখান থেকে কিছু ভিডিও দেখলাম ইউটিউবে। তা দেখেন টাইগার মুরগি মানুষ পালে, তা আমি ওয়ান টেস্ট করার জন্য দেশে এসে আপনার 500 দিয়ে শুরু করলাম যে কীরকম কি হয়। তারপর দেখি না ওইটা তো ভালো একটা লাভ। তারপরে আবার 1-2 করে 4টে সেট চালাইছি। চালানোর পরে আমি ওইখান থেকে কিছু মুরগি রেখে দিলাম ডিমের জন্য, যে আপনার প্যারেন্টস করবো। তখন আমি প্যারেন্টস করে এখন আপনার এই প্রজেক্টটা মোটামুটি সুন্দরভাবে পরিচালনা করতেছি। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনি আগে ব্রয়লার মুরগি পালন করতেন, জি। পরে হচ্ছে লেয়ার মুরগি পালন করেছেন। জি। ওইগুলো তো লসের কারণে চলে গিয়েছিলেন নাইজেরিয়াতে। জি। আচ্ছা আচ্ছা, পরে নাইজেরিয়া থেকে আসার পরে মানে আসার আগে আপনি ভিডিও দেখতেন? জি। আচ্ছা, দেখে এখন দেশে এসে আপনি শুরু করেছেন কত পিস দিয়ে বলছেন? আমি 500 দিয়ে শুরু 500 পিস দিয়ে শুরু করেছিলেন। তখন আপনি মানে 0 সাইজের বাচ্চা নিতেন নাকি ব্রুডিং করা? আমি 0 সাইজের বাচ্চা নিতাম। আচ্ছা, নিয়ে নিজে ব্রুডিং করে? ব্রুডিং করছি। আচ্ছা, ব্রুডিং করার পরে এই বাচ্চাগুলো যখন বড় হতো অর্থাৎ মুরগি হতো, এগুলা কি আপনি রেখে দিতেন না বিক্রি করতেন? আমি সব বিক্রি করতাম মার্কেটে। আচ্ছা, বিক্রি করার পরে এইভাবে কত সেট চালিয়েছিলেন? আমি 4টে সেট চালাইছি। আচ্ছা, 4 সেট চালানোর পরে আপনার এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারেন্টস রয়েছে, বাচ্চা রয়েছে, এই প্যারেন্টস এবং বাচ্চার আইডিয়াটা কখন মাথায় আসলো? আপনারা যখন 4টে সেট চালায় তখন দেখি যে না, প্যারেন্টস যদি আমি করি তাহলে ওইখান থেকে যদি আমি কিছু মাল রেখে বাচ্চা রেখে তারপরে বিক্রি করি এবং বাচ্চা বিক্রি করলাম এবং আমি ওইখান থেকে গোশের জন্য কিছু মাল রেখে দিলাম, এইভাবে আস্তে আস্তে আমি শুরু করি আর কি। আমাদের দেশে তো দেখা যায় 2টা কারণে টাইগার মুরগি পালন করা হয়ে থাকে, একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে ডিম উৎপাদন। তো আপনার এখানে আসলে কোন উদ্দেশ্যে পালন করা হচ্ছে বর্তমান সময়ে? বর্তমান সময়ে আপনার এটে ডিম উৎপাদন করতেছি আমার ফার্মের থেকে এবং আপনার এইটার থেকে আপনার বাচ্চা উৎপাদন করতেছি। বাচ্চা উৎপাদন করে আপনার এটার থেকে মার্কেটে আমি সেল করতেছি। আচ্ছা, মানে আপনি এখানে হচ্ছে এখন বাচ্চা উৎপাদনের করে বিক্রি করছেন, মাংসের জন্য তাহলে আর এখন বিক্রি করেন না? এটাই মাংসের জন্য, আপনার যারা নিচ্ছে খামারিরা সবাই মাংসের জন্য নিচ্ছে। মানে যেগুলো হচ্ছে বাচ্চা দিচ্ছেন ওইগুলো তো পালনের উদ্দেশ্যে নিচ্ছে, আবার কিছু আপনি এখান থেকে মাংসের জন্য বিক্রি করতেছেন। আচ্ছা, এখন আপনি যে টাইগার মুরগিটা পালন শুরু করেছিলেন তখন কি আপনার মাথায় রিস্ক আছে বা লস হবে এরকম চিন্তা মাথায় ছিল? আমি এটা এই জন্যই আমি ওই 500 দিয়ে শুরু করেছি যে ওয়ান টেস্টে যে লাভ এবং লস দুটোই দেখার জন্য। তখন যখন দেখলাম যে না ভালোই একটা প্রজেক্ট, মানে এই প্রজেক্টটাতে ভালো লাভ আসে, তখন আমি এটার থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করছি। এখন আমার এখানে অনেক মুরগি আছে আপনার আল্লাহর রহমতে, এটা নিয়ে আমি কাজ করতেছি। তবে খুব একটা লাভ প্রজেক্ট এটা। আচ্ছা, এখন আপনি যখন শুরু করেছিলেন এটা পালন করেছিলেন কোথায় যখন 500 পিস ছিল তখন? তবে আপনার এই ফার্মেই ছিল এবং আমার আরও বড় একটা ফার্ম আমি করবো সামনে। দেখতেছি যখন লাভ, এটা ভালো একটা লাভ, তখন এইটা থেকে আমি আরেকটা ফার্ম শুরু করতেছি এই সাইডে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি আপনি এগুলো হচ্ছে মাচা সিস্টেমে আপনি এগুলো পালন করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে যে নেট দেওয়া, নেট দিয়ে আপনি মাচার মতো করে নিয়েছেন। তো এটাতে পালন করা আর ফ্লোরে পালন করার মধ্যে পার্থক্যটা কি? ফ্লোরে পালন করলে আপনার অনেক সময় যে ঠান্ডা লাগে এবং গ্যাস হয়। মনে করেন লিটারটা যখন
এক সপ্তাহ 15 দিন থাকে, থাকার পরে ওটার ভিতরে একটা গ্যাস আসে। আচ্ছা। গ্যাসের জন্য মুরগি অনেক সময় একটা গ্যাসের সমস্যা, খাবারটা কম খায়। আচ্ছা। তার জন্য আপনার এই মাছার পরে সবচেয়ে ভালো, মাছায় কোনো রোগ ব্যাধি একটু তেমন একটা হয় না, এবং মুরগিটা আলো বাতাসটাও ভালো পায়। বাতাসটা যদি ভালো পায় কিন্তু গ্যাসটা যদি না থাকে তখন মুরগিটার রোগ ব্যাধি খুব কম আসে না বললেই চলে। আচ্ছা আচ্ছা, এই যে যখন আপনি টাইগার মুরগিগুলো পালন করছেন, জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে ডিম দেওয়া পর্যন্ত কতদিন সময় লাগে? আপনার ডিমে আসতে এটার আপনার ভালোভাবে যদি পরিচালনা করা হয় তখন 3 থেকে 3.5 মাসের ভিতরেই ডিমের প্রোডাকশনে আসে 1 পিস 2 করে। তবে এইভাবে আস্তে আস্তে 4.5 মাসের ভিতরে ফুল প্রোডাকশনে চলে আসে যদি পরিচর্যা ভালো থাকে। আপনার এখানে যে প্যারেন্টসগুলো রয়েছে শতকরা কত পার্সেন্ট ডিম আসতেছে এখন বর্তমান সময়ে? এখন আপনার এটার থেকে আমি 85-90% রানিং ডিম পাচ্ছি। 85 থেকে 90 আসে? হ্যাঁ, 85 থেকে 90% আসে, তবে রানিং থাকে আপনার 80% রানিং থাকে ডিম এটে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর ডিমের সাইজটা খুব বড় বড় হয়, তো এর জন্য আপনার এই মুরগিগুলোর সাইজ খুব বড় হয়। আর এই এমনি বড় মুরগিতে একটু ডিমের মানে পার্সেন্ট হিসেবে কমে আসে, তবে এই তুলনায় আপনার এই যে 80% ধরা যায়, এভারেজ 80% থাকে সবসময়। আপনার এখানে সর্বোচ্চ কত কেজি ওজনের মুরগি আছে বা মোরগ আছে? এখানে আপনার 8 থেকে 9 কেজি ওজনের মোরগ আছে। মুরগির ওজন আপনার থাকে মনে করেন প্যারেন্টসের জন্য কম রাখা হয়, যদি প্যারেন্টসের জন্য বেশি ওয়েট এসে যায় তখন আপনার যদি চর্বি হয়ে যায়, চর্বি হলে ডিমের প্রোডাকশনটা অনেক একেবারে নেমে আসে, তাতে ওইভাবে ব্যবসা পরিচালনা করা যায় না। আর ডিমের জন্য করতে গেলে আপনার 3 থেকে 3.5 কেজির ভিতর রাখতে হবে, তাহলে আপনার ডিমের পার্সেন্টেজটা খুব ভালো আসবে। এটা তো খাবার মেনটেনের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা যায়? এটি খাবারের ভিতরে সবকিছু মেনটেন করতে হবে। খাবার বেশি দিলে ফ্যাট হয়ে গেলে তখন আপনার ডিমের প্রোডাকশন কমে আসবে। আচ্ছা, এখন এই টাইগার মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা কেনার টাকা বা বাচ্চার যে দাম এবং হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে কেমন আনুমানিক খরচ হয় 100 মুরগির ক্ষেত্রে? 100 মুরগির ক্ষেত্রে আপনার 20,000 টাকা আসে খরচ টোটাল। তার থেকে আপনার সুন্দরভাবে পরিচালনা করলে আপনার মনে করেন এর থেকে 8 থেকে 10,000 টাকা লাভ করা যায় যদি ভালোভাবে পরিচালনা করা হয়। তাহলে খুব আসলে বর্তমানে টাইগারটা অনেকটা লাভ এভাবেই যে খাবার অল্প খায় কিন্তু মাংসটা একটু শরীরে বেশি দাঁড়ায় যায়। মাংস বলিষ্ঠ মুরগ, এই জন্য আপনার টাইগার মুরগিটা বাড়তি মানে অনেকটা বড় হয়, তার জন্য খাবারটা কম খায়, ওইখান থেকে টাকাটা বেশি লাভ হয়। টাইগার মুরগি পালন করার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনি মনে করেন যে টাইগার মুরগিগুলো মারা যাবে না বা রোগ বালাই আসবে না? সর্বপ্রথম হচ্ছে টাইগার মুরগি পালার ক্ষেত্রে আপনার বাচ্চা নিয়ন্ত্রণ করতে হবে। বাচ্চাটারে আমার দেখতে হবে বাচ্চা কীরকমের। আমি যে যখন শুরু করব সর্বপ্রথম আমি সেই খামারির কাছে যাওয়ার পরে দেখবো যে সেটের মুরগিগুলো কীরকমের বড় আছে, তার থেকে বাচ্চাগুলো যে উঠতেছে বাচ্চাগুলো কীরকমের সাইজ, কীরকমের বড় হয়, এইটা দেখার পরে আমি স্টার্ট করবো আস্তে আস্তে। আর সবচেয়ে মাছার পরে পারলে আপনার মুরগি ভালো থাকে এবং মুরগির ওয়েটটা বেশি আছে মাছার পরে। আপনার যখন পোলরে যখন আপনার এই গুঁড়ি দিয়ে পালা হয়, কাঠের গুঁড়ো বা তুষ দিয়ে পালে, তখন একটা গ্যাস হয়। গ্যাস থেকে মনে করেন অনেক সময় ঝামেলা এটাই হয়, খাবারটা কম খায় মুরগিতে। খাবারটা যখন কম খায় তখন আপনার এই অ্যান্টিবায়োটিক যখন দেওয়া হয়, মুরগির অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যে খাবার যাতে একটু বেশি খায়, তখন ওই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনার মনে করেন শরীরে একটা কষা ভাব এসে যায়, টান থাকে। তার জন্য গোশের একটু মানে যখন বাড়বে তখন একটু বাড়ার পর্যায়ে কম চলে আসে। এই জন্য আপনার সবচেয়ে মাছার পরে পারলেই গ্যাসটা হয় না। গ্যাস যখনই হয় না, গ্যাস না হলে মনে করেন খাবারটা বেশি খায়, মুরগির বৃদ্ধিটা খুব ভালো থাকে এটাই। আপনি তো বেশ কয়েক বছর যাবত টাইগার মুরগি পালন করতেছেন, তো এখন বর্তমান সময়ে আসলে টাইগার মুরগি পালনটা নতুনদের জন্য কেমন বলে আপনি মনে করছেন বা কেমন লাভজনক হবে এটা? যে প্রবাসী মনে করেন অনেকে চিন্তা ভাবনা করে যে SSC পাস বা HSC পাস করার পরে চিন্তা করে যে আমি এখন বাইরে যাব, বাইরে যেয়ে 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে সে বাইরে যায়। আসলে 30 থেকে 35-40 হাজার টাকা ইনকাম করে। ওই টাকা যদি বাংলাদেশে থেকে আপনার কেউ এরকম একটা ফার্ম করে, তো ওই 3 থেকে 4 লাখ টাকা যদি এর পিছনে খরচ করে, তার থেকে মনে করে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করা একেবারে ইজি ব্যাপার এই টাইগার মুরগি পালন করে। আচ্ছা, আপনি তো আগে নাইজেরিয়াতে ছিলেন, ওইখানে কেমন অবস্থা ছিল? বেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলাম। আমাদের ওইখানের আবহাওয়াটা খুব ভালো ছিল এবং পরিবেশটা খুব ছিল। আমি একটা কোরিয়ান কোম্পানিতে ছিলাম, আমাদের প্রজেক্ট ছিল কোরিয়ান কোম্পানি। আচ্ছা, এখন তো ওইখানে যে আপনার একটা আয় আসতো, যেহেতু আসলে আমাদের মানুষের সকল কর্মকাণ্ড কিন্তু আয় ঘিরে, আয় কেন্দ্রিক বলা যায়, তো
তো যে আয় ওইখানে ছিল আপনার বাংলাদেশে এসে আপনি বাসায় বসে পরিবারের সঙ্গে থেকে টাইগার মুরগি পালন করে যে আয়টা করতেছেন, আপনার এখন কেমন মনে হচ্ছে আসলে দুটার মধ্যে? আসলে খুবই অনেকটা ভালো যে নিজে দেশে থেকে আপনার অল্প পরিশ্রমে, ওইখানে আমরা যখন বাইরে একটা লোক থাকে 8 ঘন্টা ডিউটি থাকে অফিস টাইম, তারপরে আপনার ওভার টাইম 4 ঘন্টা করা লাগে। এই 12 ঘন্টা করার পরে আপনার মনে করেন 50-60 হাজার টাকা ইনকাম করা অনেক কষ্টের হয়ে দাঁড়ায়। ওই সময়টুকু যদি কেউ 12 ঘন্টার সময় না 8 ঘন্টার সময় শুধু ফার্মের পিছনে কেউ দেয়, তাহলে এখান থেকে মনে করেন এই 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা কেউ যদি খরচ করে ফার্ম করে, তো 1 লক্ষ টাকা ইনকাম করা ইজি ব্যাপার একেবারে বাংলাদেশে বসেই। তো আমরা যদি এখন আমাদের অনেক নারী উদ্যোক্তা বোনেরা রয়েছেন বা অনেক বেকার ভাইরা রয়েছেন, তাদের জন্য আসলে টাইগার মুরগি পালনে আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা? হ্যাঁ, নদীর উদ্যোক্তাদের এটাই আমি বলবো যে মনে করেন অনেক নারী উদ্যোক্তা আছে বা ছোট ভাইয়েরা আছে, তাই এই ব্যবসার সাথে যদি মেলে তাহলে আপনি এইভাবে প্রথম নির্বাচিত করতে হবে বাচ্চা যদি আপনার কালেক্টর সুন্দর হয়, কোনো খামারের সাথে খামারি ভাইয়ের সাথে যে কথা বলে তার সাথে বসে দেখে সব বুঝে শুনে যে কাজটা শুরু করাটাই সবচেয়ে একেবারে সর্বপ্রথম, যে কথাবার্তা বলে খামারে যে দেখে কাজটা শুরু করে খুব সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এই টাইগার মুরগি পালন করে ওনারা লাভবান হতে পারবেন বা সফলতার মুখ দেখতে পারবেন। তো ভাই কিন্তু নাইজেরিয়াতে ছিলেন, নাইজেরিয়া থেকে এসে বাংলাদেশে টাইগার মুরগি পালন করে উনি আজকে সচ্ছল বলে উনি বলছেন, বা আমরাও দেখতে পাচ্ছি ওনার এখানে যে খামারটা করা হয়েছে এটা একটু কয়েকটা পয়েন্ট আকারে করা হয়েছে, অর্থাৎ ধাপে ধাপে কয়েকটা সেক্টরে কিন্তু ভাগ করে করা হয়েছে, যে কারণে আপনাদের হয়তো বা মনে হতে পারে এখানে মুরগি কি পরিমাণ রয়েছে। আপনারা সরাসরি আসলে সরাসরি তো আসার সুযোগ আছে ভাই, সরাসরি ভাইয়ের খামার পরিদর্শন করে আপনার ওনার যে খামার এই খামারটা দেখতে পারবেন। পরামর্শ যদি প্রয়োজন পরামর্শ তো দিবেন ভাই? জি, অবশ্যই যে কোনো বিষয়ে পরামর্শ লাগলে আপনারা এখান থেকে পরামর্শ নিতে পারবেন, এবং বাচ্চা যদি সংগ্রহ করতে চান বাচ্চা সংগ্রহের তো ব্যবস্থা রয়েছে। জি, আমাদের এখানে সব ধরনের আপনার ব্রোডিং করা বাচ্চাও পাবে, তারপরে জিরো বাচ্চাও পাবে। যে রকমের খামারি ভাইরা অর্ডার দেবে ওইভাবে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মাল সেল করে দিই। আপনারা এখান থেকে চাইলে বাচ্চাও সংগ্রহ করতে পারবেন। তো আসলে আপনারা যারা টাইগার মুরগি পালনে লাভবান হতে চান, আশা করছি আপনারা উদ্যোক্তা ভাষীতে পরামর্শ করে টাইগার মুরগি পালনে উৎসাহিত হবেন, টাইগার মুরগি পালন করে নিজে স্বাবলম্বী হবেন এবং আমাদের দেশের যে আমিষের ঘাটতি সেই আমিষের ঘাটতি পূরণে সহায়তা করবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।